রাকসু নির্বাচনে ঘোষিত ফলাফলে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল। জিএস পদে সালাউদ্দিন আম্মারের চমক, পূর্ণাঙ্গ ফল পেতে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। আজ বহু কাঙ্ক্ষিত জুলাই সনদ অনুষ্ঠান। নোট অব ডিসেন্ট যুক্ত হলে সই করবে বিএনপি। উপস্থিতি আর স্বাক্ষর নিয়ে ভিন্নমুখী অবস্থানে জামায়াত এনসিপি। সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ কাটছে না রাজনৈতিক দলগুলোর। পিআর ইস্যুতে বাড়ছে দূরত্ব, সদিচ্ছাই প্রধান বলছেন বিশ্লেষকরা। গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবে। পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। সতেরো ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানার আগুন। ধসে পড়েছে ভবনের একাংশ। দাহ্য পদার্থ থাকায় নির্বাপনে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। ইংরেজি আর গণিতের ভয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ের কারণ, শতভাগ ফেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ফের পুতিনের সাথে বৈঠকের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হাঙ্গেরিতে কয়েক সপ্তাহের মধ্যেই হবে 2 নেতার সংলাপ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর ফলাফল। আরও খবরাখবর জানাবেন আমার সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছেন মেহরুল সুজন। সুজন, ফলাফল বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে এবং কতক্ষণ নাগাদে আসলে ফলাফল ঘোষণা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? ছোয়া, আপনাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, মাত্র 3 থেকে 4 মিনিট আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু যে নির্বাচন, সেই নির্বাচনের ভিপি, জিএস এবং এজিএস পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এবং এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রাকসুর এবারের নির্বাচনে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকির রহমান জাহিদ, যিনি 12,693 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি পদে ছাত্র দলের প্রার্থী আবির নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি 11,537 ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,679 ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সালমান, তিনি 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ছাত্রদল মনোনীত প্রার্থী এশা, তিনি 5,941 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং ছোয়া, বলা চলে মোটামুটি গতকাল রাত 8টার পর থেকে শুরু করে এই 12 ঘন্টা ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ এবং সিনেটের প্রতিনিধি নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোটের কিন্তু ফলাফলের জন্য ভোট গণনার প্রক্রিয়াটি শুরু করেছিল নির্বাচন কমিশন গতকাল রাত 8টার পর থেকে। এবং মোটামুটি এই সকাল 8টা নাগাদ এসে তারা কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পেরেছেন। এবং ছোয়া, আমি আরেকবার একটু জানিয়ে রাখি যে এই ফলাফলে প্রায় 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে, সেই নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ 12,693 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদে সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক, তিনি পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা ছাত্র শিবির
শিবিরের, তিনি পেয়েছেন 5,679 ভোট। আর এজিএস পদে ছাত্র শিবিরের সালমান 6,971 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 5,941 ভোট। এবং দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেই মিলনায়তনে কিন্তু বিভিন্ন প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তাদের পাশাপাশি উচ্ছ্বসিত উল্লসিত সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে মিলনায়তনে প্রবেশ করেছেন। যেহেতু কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে চূড়ান্ত ফলাফল সেটি নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, এবং তার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই মাহেন্দ্রক্ষণে 35 বছর পর নতুন যে ইতিহাস সূচিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, সেই ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু এই মুহূর্তে মিলনায়তনে শিক্ষার্থীরা এসেছেন এবং যারা বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন তাদের নাম ধরে ধরে কিন্তু বিজয় উল্লাসের যে স্লোগান সেটি কিন্তু শিক্ষার্থীরা এখন দিচ্ছেন। এবং আমরা যতটুকু গতকাল থেকে দেখেছি বা গত পরশুদিন থেকেও দেখেছি, পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু অন্যরকম এক উৎসবের আবহে কিন্তু রয়েছে, এবং সেই উৎসব যাতে শেষ পর্যন্ত উৎসব মুখর থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা কিন্তু সেই চেষ্টা করেছে। এবং কিছুক্ষণ আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ আহমেদ নকিব তিনি আমাদেরকে জানিয়েছেন তারা নতুন ইতিহাস তৈরি করেছেন, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তারা একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পেরেছেন। এবং নতুন এই ইতিহাস রচনা আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে, এরকমটাই কিন্তু নিজের প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে উপাচার্য প্রফেসর সালেহ আহমেদ নকিব আমাদেরকে জানিয়েছেন। এবং দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন্যরকম এক উল্লাস উচ্ছ্বাস নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, যেই ফলাফলের জন্য গতকাল বিকেল 4টায় ফলাফল বিকেল 4টায় ভোট গণনা ভোট গ্রহণ শেষে এরপর যখন ভোট গণনা শুরু হয় তখন থেকে কিন্তু এই ফলাফলের জন্য অধীর আগ্রহে শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন। 28,901 জন ভোটারের মধ্যে গতকাল আমরা দেখেছি রাষ্ট্র নির্বাচনে কিন্তু 30,150 জনের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং শতকরার হিসেবে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন সেটি 69.83%। এবং বিশ্ববিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট রয়েছেন এই নির্বাচনের তারা কিন্তু বলছেন যে সম্প্রতি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ভোটারদের যেরকম উপস্থিতি ছিল বা ভোট প্রদানের যেরকম হার ছিল সেই জায়গায় থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি ভোট প্রদানের হার সব কিছুই অনেক এগিয়ে ছিল। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ ঠিকঠাক রাখবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রচেষ্টা সেটিও তারা সবসময় রেখেছেন। সেই জন্যই আসলে এইরকম একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া গেছে শিক্ষার্থীদের, এমনটাই কিন্তু দাবি করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনে যারা রয়েছেন। এবং দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে 1989 সালের পর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন কিন্তু বন্ধ ছিল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং দীর্ঘ প্রায় 35 বছর ধরে বিভিন্ন সময়ে কিন্তু শিক্ষার্থীরা রাকসুর জন্য যে আন্দোলন তারা কিন্তু সেই আন্দোলন করেছেন, রাকসু ফিরিয়ে আনার জন্য, রাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। এত বছর ধরে যারা আন্দোলন করেছেন, যারা 35 বছর ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছেন, এই মুহূর্তে তারাও নিশ্চয়ই এই দৃশ্য দেখে অন্যরকম এক আনন্দ বা অন্যরকম এক আবেগ তারাও অনুভব করছেন, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এবং সেই ভোট গ্রহণ শেষে গতকাল বিকেল 4টার পর থেকেই ভোট গণনার প্রস্তুতি শুরু হচ্ছিল, এবং আমরা দেখেছি রাত 8টার কিছু পরে মূলত ভোট গণনার কার্যক্রম শুরু হয়, প্রস্তুতি শুরু হচ্ছিল। এবং
আমরা দেখেছি রাত 8টার কিছু পরে মূলত ভোট গণনার কার্যক্রম শুরু হয় এবং রাত 8টার পর থেকে শুরু করে সকাল 8টা অর্থাৎ প্রায় 12 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে কিন্তু নির্বাচন কমিশনে যারা রয়েছেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু এই ভোট গণনার প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু যে ফলাফল চূড়ান্ত ফলাফলের জন্য যে অপেক্ষা ছিল শিক্ষার্থীদের সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং দর্শক এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য আরেকবার একটু বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনে ভিপি বা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন 12,693 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবির তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি 11,537 ভোট পেয়ে সাধারণ সম্পাদক বা জিএস নির্বাচিত হয়েছেন রাকসুর। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সালমান 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের দাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট এবং এই মুহূর্তে বিজয়ী প্রার্থী যারা রয়েছেন ভিপি, জিএস এবং এজিএস তারা কিন্তু এরই মধ্যে এই মিলনায়তনে চলে এসেছেন। আমরা একটু চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া এবং তাদের সমর্থক যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টাও আমরা একটু করতে চাই। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রায় 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বিকেল 4টায় শেষ হয়েছে এবং বিকেল 4টার পর থেকেই দেখেছি যে এই যে ফলাফল নিয়ে এখন যে উচ্ছ্বাস, ফলাফল নিয়ে এখন যে আগ্রহ উল্লাস শিক্ষার্থীদের, এটি কিন্তু সেই অপেক্ষা আমরা গতকাল থেকেই দেখছিলাম বিকেল 4টার পর থেকে এবং রাত 8টায় যখন ফলাফলের যে গণনার প্রক্রিয়া সেটি যখন শুরু হয়, এরপর থেকে আমরা লক্ষ্য করছিলাম রাত যত বাড়ছিল বিভিন্ন হল থেকে, বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসছিলেন এবং তারা এই যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেই মিলনায়তনের চারপাশে কিন্তু তারা আসলে জড়ো হচ্ছিলেন ফলাফলটি কখন নাগাদ পাওয়া যাবে সেই অপেক্ষায়। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই, ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকুল ইসলাম জাহিদ এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার। আমরা এই মুহূর্তে সালাউদ্দিন আম্মারকে দেখতে পাচ্ছি। মুস্তাকুর রহমান জাহিদ যিনি ভিপি পদে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত এজিএস এই রাকসুর ছাত্র শিবিরের সালমান যিনি 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তারা কিন্তু এই মিলনায়তনে এসেছেন এবং তাদের যারা সমর্থক রয়েছেন, তাদের যারা কর্মী রয়েছেন, তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারাও কিন্তু চলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যেহেতু ভিপি এবং এজিএস দুটি পদে বড় জয় পেয়েছেন ছাত্র শিবির, সেই জায়গাতে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে তাদের বিজয়ী প্রার্থী যারা তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে চূড়ান্ত ফলাফল ঘোষণার যে বিষয়টি সেটি হবার পরে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলোর জন্যই মূলত নবনির্বাচিত যে ছাত্র প্রতিনিধি তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং সেই যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষে হয়তো আমরা এই মিলনায়তনের বাইরে শিক্ষার্থীদের যে উল্লাস এই রাকসুকে ঘিরে আমরা নিশ্চয়ই সেই উল্লাসটিও আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে তাদেরকে একটু জানিয়ে রাখি, 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কিন্তু এবং এই নির্বাচনে গতকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত
ভোট গ্রহণ হয় এবং ভোট গ্রহণ শেষে আমরা দেখেছি যে রাত 8টার পর থেকে মূলত ফলাফলের যে প্রক্রিয়া অর্থাৎ ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয় এবং প্রায় 12 ঘন্টার যে ভোট গণনার প্রক্রিয়া সেটি শেষ করে কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে 10-15 মিনিট আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে চূড়ান্ত ফলাফল সেটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এই ফলাফলে সহসভাপতি বা ভিপি পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন 12,693। দর্শক, এই মুহূর্তে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নবনির্বাচিত ভিপি মুস্তাকুর রহমান জাহিদ তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন একেবারেই ফলাফল পরবর্তী অবস্থায়। 30 বছরের সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ। শুরুতেই অভিনন্দন জানাই। 35 বছর পরে রাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে আপনি ভিপি পদে বিজয়ী হয়েছেন। আপনার শুরুতেই আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই। 35 বছর ধরে যে নির্বাচন অনুষ্ঠিত হয় না সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে বেশিরভাগ প্রার্থীদেরকে তাদের নির্বাচিত করেছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে চাই এবং এই দায়িত্বকে আমরা শুধু ক্ষমতা বলে মনে করি না, এই দায়িত্বকে আমরা গুরুবার দায়িত্ব বলে মনে করি। আমরা এটাকে আমানত বলে মনে করি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শ্রদ্ধাবন্ত চিত্তে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই যেন আমরা তাদেরকে দেয়া ইশতেহারগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। ভাই, আমরা দেখলাম গতকাল ফলাফল যখন ঘোষণা হচ্ছিল হল সংসদ বলি বা কেন্দ্রীয় সংসদ বলি সব জায়গায় ছাত্র শিবিরের আপনাদের যে প্যানেল বা প্রার্থী তাদের আমরা বেশ ভালো ফলাফল দেখছিলাম। এজিএস পদের ফলাফলটা আসলে এরকম হবার কারণ কি? আপনারা তো সবগুলো পদে অনেক এগিয়েছেন। যে শিক্ষার্থীরা আমাদেরকে যেসব জায়গায় ভালো মনে করছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বেশিরভাগ জায়গায় ভালো মনে করছে। তারা হয়তো জিএস পদটাতে মনে করেছে যে আম্মার ফাহিম রেজা, আমাদের সমর্থিত ফাহিম রেজার থেকে আম্মারকে বেশি যোগ্য মনে করেছে। এটা আমরা মনে করি যে এটা শিক্ষার্থীদের চয়েসের ব্যাপার। বিশেষ করে জিএস পদটাতে যেহেতু দুজনই সমন্বয়ক ছিল, দুজনই যোগ্য আলহামদুলিল্লাহ, কারো কোনো অযোগ্যতা নাই এবং দুজনই জুলাই বিপ্লবে ভূমিকা পালন করছে। তারা একে অপরের পাশাপাশি সবসময় আন্দোলন করেছে, তাদের একে অপরের মধ্যে কোনো শত্রু নাই। তবে শিক্ষার্থীরা দুজনের মধ্যে একজনকে নির্বাচিত করেছে, আরেকজন আবার সিনেট সদস্য নির্বাচিত হয়েছে। আমরা কেউ হারিনি, আমরা সবাই নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নবনির্বাচিত ভিপি সহ সভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন। আমরা তার কথা শুনছিলাম। একটু জানিয়ে চাই, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র এবং 9টি একাডেমিক ভবন আমরা সকাল থেকেই দেখেছি যে ভোটার ব্যাপক উপস্থিতি এবং আমরা দেখেছি যে সর্বমোট ভোটার 28,901 জন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। এর 20,150-এর বেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই ভোটাধিকার প্রয়োগের পর থেকেই কিন্তু অপেক্ষা ছিল ফলাফলের এবং সেই ফলাফলের অপেক্ষা যখন মিটে গেছে এবং কাঙ্ক্ষিত ফলাফল যখন এসেছে তখনই কিন্তু এই উল্লাস, তখনই কিন্তু এই উচ্ছ্বাস। এই মুহূর্তে আমরা যেই উচ্ছ্বাসের দৃশ্যটি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই বিশ্ববিদ্যালয়ে গত প্রায় 3 যুগ ধরে 35 বছরেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ অকার্যকর ছিল এবং গত কয়েক যুগ ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার জায়গা ছিল ছাত্র সংসদ নির্বাচন চালু করা এবং সেই দাবিতে আমরা দেখেছি গত কয়েক দশকে বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
তাদের সেই আন্দোলন, সেই আকাঙ্ক্ষার প্রতিফল এবারের ছাত্র সংসদ নির্বাচন। এবং দর্শক, আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সেই আন্দোলন, সেই আকাঙ্ক্ষার প্রতিফল এবারের ছাত্র সংসদ নির্বাচন। এবং দর্শক, আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালের প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে এবারের নির্বাচন সহ মোট 17টি নির্বাচন অনুষ্ঠিত হলো ছাত্র সংসদের, এবং এই 17টির মধ্যে 10টি নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের স্বাধীনতা পূর্ব সময়ে, এবং পরের যে 7টি নির্বাচন, গত 54 বছরে মাত্র 7টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এবং যার মধ্যে 1990 সালের পর এবারই প্রথম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা কিন্তু সুযোগ পেলেন। এবং আমরা আসলে গতকাল সারাদিন ভোটের যে পরিবেশ দেখেছি, শিক্ষার্থীদের যে উৎসাহ দেখেছি এই নির্বাচনকে ঘিরে, এবং বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এই নির্বাচনে, তারা কিন্তু গত কয়েক মাস ধরেই পুরো বিশ্ববিদ্যালয়কে এই নির্বাচন কেন্দ্রিক এক ধরনের উৎসবের মধ্যে বেঁধে রেখেছিলেন। এবং যেহেতু কয়েক দফা তারিখ পরিবর্তন হয়েছিল এই নির্বাচনের, এই রাকসু নির্বাচন নিয়ে অনেকের নানান ধরনের শঙ্কা ছিল। রাজনৈতিক দলগুলো কিংবা যারা এখানে নির্বাচন অংশ নিয়েছে তারা বিভিন্ন সময় আশঙ্কা করছিলেন যে শেষ পর্যন্ত রাকসুর নির্বাচনটি হয় কিনা। তবে শেষ পর্যন্ত রাকসুর নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটি বলছেন যে গত কয়েক মাসে সারা দেশে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনগুলোতে ভোট প্রদানের হার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট প্রদানের হারের চেয়ে কিন্তু তুলনামূলক কম। তারা যেটি বলছেন যে ভোট প্রদানের হার, শিক্ষার্থীদের উৎসাহ সবকিছু যে বেশি ছিল, এর পাশাপাশি তারা চেষ্টা করেছেন একেবারেই শৃঙ্খল যুক্ত, একেবারেই বিশৃঙ্খলা মুক্ত একটি নির্বাচন তারা উপহার দিতে চেয়েছিলেন শিক্ষার্থীদের, সেটি তারা করতে পেরেছেন, এরকমটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তাদের জন্য আরেকবার একটু জানিয়ে কি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে, এবং এই ফলাফলে 17টি হলের যে চূড়ান্ত ফলাফল, সেই ফলাফলে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ 12,693 ভোট পেয়ে ভিপি বা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্র দলের নূর উদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে জিএস বা সাধারণ সম্পাদক পদে রাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা 5,679 ভোট পেয়েছেন, ছাত্র সমর্থিত প্যানেলে ছিলেন। অন্যদিকে ছাত্র শিবিরের সালমান এজিএস পদে নির্বাচিত হয়েছেন 6,971 ভোট পেয়ে। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের এশা পেয়েছেন 5,941 ভোট। তো দর্শক, কিছুক্ষণ আগেই এই ফলাফলটি ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, এবং এরপর পরই কিন্তু বিজয়ী প্রার্থী, তাদের সমর্থক যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তারাই মিলনায়তনে এসেছেন, এবং আর কিছু আনুষ্ঠানিকতা এখানে রয়েছে নির্বাচন কমিশনের। সেটি শেষ করার পর এই বিজয়ের যে উল্লাস, যে বিজয় মিছিল বা নানান ধরনের যে বিজয় পরবর্তী কর্মযজ্ঞ, সেগুলোতে অংশ নেবেন শিক্ষার্থীরা। আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে সেই যুক্ত থাকবো। সেই খবর জানবো আপনার কাছ থেকে সুজন, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ সই হবে আজ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে বিশিষ্টজনদের উপস্থিতিতে সনদ সই হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিএনপি, জামায়াত সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সংসদ ভবন এলাকায় আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার সঙ্গে যুক্ত হতে চাই। রাব্বি, সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তো সম্পন্ন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন?
প্রথমত একটু জানিয়ে রাখি যে আজকের যে আয়োজন, সেই আয়োজনকে বয়কটের ডাক দিয়েছেন এই জুলাই যে যোদ্ধা, সেই যোদ্ধারা, এবং তারা সকালবেলায় ঠিক সকালেই জাতীয় সংসদ ভবনের জুলাইয়ের যে সনদের যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চের ঠিক কাছেই অবস্থান নিয়ে এখানে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তারা জুলাই যোদ্ধা এবং তাদের স্বীকৃতি নেই এই জুলাই সনদে, এবং সেই কারণে তারা এই আজকের আয়োজন, আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে তারা বয়কট করেছেন এবং বয়কট ডাক দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। একটু দেখাতে চাই যে তারা বলছেন যে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন এবং তাদের কথা বলা নেই এই সনদে, এবং সেই কারণে তারা এই সনদ মানছেন না, সনদের সংশোধন চাইছেন। এবং সেই দাবিতে ঠিক সংসদ ভবনের যে প্রধান গেটটি, সেই গেটের সামনেই কিন্তু এখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। একটু দেখাতে চাই, মঞ্চ কিন্তু তৈরির কাজটি চলছে এবং ভেতরে প্রবেশ নিষিদ্ধ। যারা নিরাপত্তার কারণে আসলে গণমাধ্যম কর্মীদেরকে এখনই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সংসদ ভবনের ঠিক সামনেই কিন্তু আজকের যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের জন্য স্টেজটি কিন্তু তৈরি করা হচ্ছে। ঠিক স্টেজের কাছেই কিন্তু এই যে জুলাই যোদ্ধা ব্যানারে এখানে কিন্তু কয়েকশো যোদ্ধা তারা কিন্তু এখানে হাজির হয়েছেন, বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তারা এই অনুষ্ঠানে যাবেন না। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, এ নিয়ে কোনো আপোষ নয়। বলেছেন, ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশ কালো মেঘে ছেয়ে যাবে। দলের সাংগঠনিক কাজে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে। সন্ধ্যায় জেলার এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়, এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়। এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এর আগে দানারহাট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পিআরের কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। চট্টগ্রামের পটিয়াতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনের কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি হলে কারো রেহাই মিলবে না। প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে জামাত ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামাত। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নভেম্বর মাসেই গণভোটের উপযুক্ত সময়, তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়,
তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ তুলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান, 9টি ডিসেন্ট সহ ঐকমত্য হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তির আগে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐকমত্য কমিশনের। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অবস্থিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির 10 বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করার মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছে তারা, তবে একমত হতে পারেনি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে। সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর। এই অবস্থার মধ্যেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। 30টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। 9 মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47 প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের মধ্যে 75টিতে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে 30 রাজনৈতিক দল। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত 31 দল। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে 9 বিষয়ে। উচ্চকক্ষে পেয়ারের পক্ষে জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ 7 দলের।
একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্ন মত আছে দলটির। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই, তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে। বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে, আর জামাতের দাবি নভেম্বরে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী 1 মাস পরে নির্বাচন হবে, যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে আর পারবো না, আমার আর ইচ্ছা করছে না, তাতে ওনারা সবাই 1 মাস পরে নির্বাচন যাবেন। যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি। বুঝতেই পারছেন যে এখানে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই। আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে অনেকের মধ্যে। তাদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে জুলাই সনদ। শুক্রবার এতে সই করবে রাজনৈতিক দলগুলো। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র। দুটো আমন্ত্রণপত্র, ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটা আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি। তিনি খুলে দেখেছেন, এটা ডিজাইন, এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন। আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে আনন্দিত খালেদা জিয়া। ডক্টর বদিউল আলম জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন খালেদা জিয়া। বলেছেন সংস্কার প্রক্রিয়ার সাথে আছেন তিনি ও তার দল। তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে। এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন। এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই, এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার বাসায় গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ডক্টর বদিউল আলম মজুমদার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি যমুনা নিউজে, সঙ্গেই থাকুন। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম বিপিজেটের 2টি কারখানার আগুন। এখন নির্বাপনের অপেক্ষায়। বিষয়ে আরও খবরাখবর জানতে চাই সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, অগ্নিকাণ্ডের কারণ জানা গেল কিনা এবং ফায়ার সার্ভিসের পরবর্তী পদক্ষেপ কি? ছোঁয়া, অগ্নি নির্বাপনের কি কারণে হয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তবে কর্তৃপক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি গঠন করার পর একটি সদস্য রয়েছে, সেখানে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। সেখানকার থাকবে
তারা আসলে বের করবে যে ঠিক কী কারণে এই ভবনটিতে আগুন লেগেছে এবং কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত সেই বিষয়গুলো পরবর্তীতে বেরিয়ে আসবে, ক্ষয়ক্ষতির পরিমাণ সহ। এবং ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ প্রায় 17 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এখন বলা যায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে, তবে ভেতর থেকে ভবনের নিচের যেই কয়েকটি তলা আছে অর্থাৎ প্রতিটি ফ্লোর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া। ফলে ফায়ার সার্ভিস কর্মীরা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন এখন কোনো ধরনের ঝুঁকি নেই, আগুন ছড়িয়ে পড়ার বা ভেতরে কোনো ধরনের আগুনও নেই, এখন শুধুমাত্র ভেতর থেকে কিছু ধোঁয়া বের হচ্ছে। তবে যারা কর্তৃপক্ষ ছিলেন কালকে বিকেল থেকেই তারা এখানে ছিলেন, অবস্থান করছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন এইভাবে আসলে একটি ভবন সব পুড়ে ছাই হয়ে যাওয়া সেটি তারা আসলে অন্যভাবে দেখছেন, সেটি কী কারণে সেটি পরবর্তীতে বেরিয়ে আসবে। আমরা দেখেছি এই যে দীর্ঘ প্রায় 17 ঘন্টা পর আগুনটা নিয়ন্ত্রণ আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা তারা তাদের যে কাজ সেটি এখন গুটিয়ে নিয়েছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় এই যে ইপিজেডের মধ্যে একটি ভবনে এত পরিমাণে আগুন সেটি মানুষকে একটু শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে, কারণ এত ভয়াবহ আগুন ইপিজেড এলাকায় এর মধ্যে আগে কখনো মানুষজন দেখেনি। ছোঁয়া, অবশ্যই অভি, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। দেশের সবচেয়ে খারাপ ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে, পাশ করেছে অর্ধেকেরও কম পরীক্ষার্থী। সবচেয়ে কম পাশের হার নোয়াখালী জেলায়। ভরাডুবি হয়েছে ইংরেজি আর উচ্চতর গণিতে। 9টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। এই ফল বিপর্যয় মানতে পারছে না বোর্ড কর্তৃপক্ষ। কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার 48.86%, যা দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজি, গণিত আর আইসিটিতে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন প্রশ্ন কঠিন ছিল, তার উপর 24-এর গণ আন্দোলন আর অমনোযোগিতায় এমন বিপর্যয়। এবার আমাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এটা সবাই বলতেছিল যে গ্রুপ বাংলা ইংরেজি এটা একটু সহজ হয়েছে, কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো অনেক কঠিন হয়েছে। ছাত্রছাত্রীরা যদি এই রেগুলারলি পড়াশোনা করে বা যে সাবজেক্টগুলো একটু ডিফিকাল্ট এগুলো যদি প্রতিনিয়ত মানে চর্চা করে তাহলে ইনশাল্লাহ তারা ভালো করবে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 99,576 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে 48,657 জন। ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। এবার কমেছে জিপিএ 5। পাশের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে, তাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হবে, তাকে পাশ করে আসতে হবে। তো এই যে অটো পাশের যে আন্দোলনের যে প্রভাবটা, এইভাবে আন্দোলন করে যে সব কিছুর জন্য তো আন্দোলন, নিশ্চয়ই সেখানটা কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা বোর্ড কর্তৃপক্ষ খুঁজে বের করতে হবে। যদি বের করা যায় তাহলে শহর এবং মফস্বলের যে ডিসক্রিমিনেশন সেটা যাবে, মেধার সঠিক মূল্যায়ন হবে। বোর্ড যে তাদের যে দায়িত্ব যথাযথ যে যা পায় সে যাতে তার প্রাপ্যটা পায়, এক্সামিনারদেরকে ওইভাবে কথা বলেছে। এই ফলাফলটা আমাদের জন্য আমাদের ছাত্রদের লেখাপড়ার টেবিলে তারা চলে যাবে। বোর্ড কর্তৃপক্ষ একে ফল বিপর্যয় বলতে রাজি নয়। পাশের হার কমে যাওয়া সহ শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস তাদের। স্টুডেন্টদের নিজেদেরও থাকতে পারে যে তারা আসলে সময় দিতে পারছে না, বুঝতে পারছে না, যেখানে যে তাদের কোয়ারিটা দরকার আছে সেটা মিট আপ করতে পারছেন না, সেই কারণেও হতে পারে। যারা আমরা যেই সব প্রতিষ্ঠানগুলো খারাপ করেছে সেই সব প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো, তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইবো। সকলের সহযোগিতায় আমার বিষয়ে সুষ্ঠু এবং নকলমুক্ত করে দিতে পরীক্ষা সফল হয়েছে। আপনারা এই বিষয়ে একমত হবে, যার কারণে আমাদের পরীক্ষার ফলাফলে একটা প্রকৃত চিত্র উঠে এসেছে বলে আমরা মনে করি। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 71.15%। পরীক্ষায় অংশ নিয়েছিল 1,12,000 শিক্ষার্থী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে সেই আয়োজন। বৃহস্পতিবার দীর্ঘ ফোনালাপের এমন সিদ্ধান্তে পৌঁছেছেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে আগামী সপ্তাহেই প্রাথমিক বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে এটি হবে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক। আগস্টে আলাস্কায় বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট।
দর্শক, এই ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর নিয়ে আবারও ফিরবো, সাথেই থাকুন।